দিন থেকে একটু অস্থির পরিবেশ। ভারত বাংলা লাঠিয়াপুরা এখানে ভারত বাংলাদেশের এখানে জিরো পয়েন্টের এখানে বাঁধের অবস্থা খুবই মানে ওয়াটার লেভেল তো ছিল 24 কাল রাত অব্দিও ডেঞ্জার লেভেলে, কিন্তু কাল রাত এতটা ভাঙেনি। এখানে 11টা থেকে 12টার মধ্যে মানে কাল হয়নি, তার থেকে বেশিরভাগ বাঁধ এখানে ভেঙে পড়েছে। এখন আমরা ডিএম সাহেব এসেছেন, এখানে ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, ডিএম সাহেব এসেছেন। তো উনি কথা বলে দেখেছেন যে বাঁধের এদিকে তো গাড়ি ওঠা যাবে না, যেহেতু জিরো পয়েন্ট। এখানে যদি বাঁধ উঠে গাড়ি উঠে তাহলে বাঁধ ভেঙে পড়বে। তাই এখানে যেহেতু মাত্র 3 মিটারের মতো রয়ে গেছে, 8 মিটার ছিল এখানে, তো জায়গাগুলোতে বাঁধের আপনারা ক্যামেরাকে বলবো দিকে দেখান আপনারা, মানে বাঁধের উপরে না উঠে বাঁধের পাশ থেকে ফেন্সিংয়ের সাইডের দিকে গাড়ি প্রবেশ করিয়ে সেদিক থেকে ওনারা সাপোর্ট করবেন। এখানে ওনাদের মতো এখানে একটা ক্যাপসুলার দিয়ে ভবিষ্যতে পুরো দিকে করা হবে, যেহেতু এদিক থেকে আসলে এদিক থেকে বারবার এখান থেকে ওয়ার্নিং আসছে এদিকে কাজ করতে দেওয়া হবে না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বর্ডার আপনারা বুঝছেন, আন্তর্জাতিক সীমানা, সেদিক থেকেও বলছে যে এনি টাইম গুলি করবে ওরা। তো খুব যারা কাজ করছে তারাও ভয়ে আছে, তাই ও পাশ থেকে বলছে বিএসএফের কথা হচ্ছে, ও পাশ থেকে এখন ভোটার কাজ চলছে, আমি দেখবেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এখন ওদিক থেকে করে সাপোর্ট করা হবে। এই কতদিন লাগতে পারে এই কাজ? এটা আপাতত ইমার্জেন্সি পিরিয়ড যেহেতু 4 দিনের মধ্যে এখন শেষ করে, বাকিটা কথা হয়েছে, বড়সড় কিছু করার জন্য কথা বলেছি আমরা। ইমিডিয়েট আমাদের এখান থেকে একটা আনে করা হবে, এখানে পুরো বাঁধের জন্য একটা পার্মানেন্ট সলিউশন করবে। হয়নি বিষয়টা এমন না, যখন একটা বিপর্যয় আসে, বন্যা বিপর্যয় এসছে কৈলাসহর, গত 5 দিন ধরে প্রচণ্ড জল নদীতে দেখছেন, মনু নদীতে। তো এই পরিপ্রেক্ষিতে লাটিয়াপুরে একটা গাঁওসভা আছে, এটা উত্তর দিকে পড়ে কৈলাসহর থেকে। লাটিয়াপুরাতে 300 মিটার জায়গা নদীর ভাঙন সৃষ্টি হয়েছে, এখানে পাশে একটা বিএসএফ ক্যাম্প আছে, পোস্ট কমান্ডাররা বসেন। ওই পরিপ্রেক্ষিতে ইমার্জেন্সি বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সমস্ত ঠিকাদারকে ডাকেন যে ওই জায়গাটা মেরামত করার জন্য। আমাকে প্রথম বললে আমি বললাম কয়েকজনকে আপনারা ভাগ করে দিন, একার পক্ষে সম্ভব না, ইমার্জেন্সি বেসিস 2 দিনে কাজটা করে দেবো। যথারীতি পরশুদিন আমি প্রায় 22টার মতো টিপারে মাটি সেখানে পালি। রাত্রে 7টা সাড়ে 7টা বেজে যায়, এমতো অবস্থায় কে বা কারা বাধা দেয় যে ওরা কাজ করবে, লোকাল লোক কে করবে, আমাদের গাড়ি যাতে না ঢোকে। আমি যথারীতি আমার গাড়ি বেক করে নিয়ে এসেছি, কাউকে কোনো কমপ্লেন নেই, আমার উদ্দেশ্য নেই সেখানে কাজ করার। ইমার্জেন্সি বেসিস মানবিকতার দৃষ্টিতে আমাদের কাছে হেল্প চেয়েছে, আমরা যেহেতু ঠিকাদারের সঙ্গে যুক্ত, আমি সেখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিওদেরকে সম্মান দিয়ে, চিফ ইঞ্জিনিয়ারকে সম্মান দিয়ে আমরা মাল পাঠালাম যাতে তুরন্ত কাজটা হয়ে যায়। গতকালকে সকাল থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই, সমস্ত বন্যা নিয়ন্ত্রণ দপ্তর, যে কার কার কাছে ব্লক বানানো আছে, ব্লক আগে সেটিং করলে তারপরে মাটি করলে মাটিটা থাকবে মেরামত করার জন্য। আমাকে রিকোয়েস্ট করার পরে দুপুরে 12টার সময় আমি বললাম না, গতকালকে আমার গাড়ি ফেরত এসে আমি করবো, আমরা এনশিওর করুন যে আমার গাড়ি যদি পাঠায় আপনারা মাল করবেন। যথারীতি আমি ওদের কনসার্ন করে যে ওরা ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলেছে, এডিএম এর সাহেবের সঙ্গে আমি নিজে কথা বলেছি। এডিএম সাহেব বলছে আপনার কাছে কেমন মাল আছে, আমি বললাম প্রায় 10,000 আমি রেডি করবো, আমি নিজের কাছে কিছু আছে কুমারঘাট থেকে আমি জোগাড় করে দেবো। এমতো অবস্থায় আমি প্রায় 19টা গাড়ি ব্লক ভর্তি করে পাঠাই, প্রায় সন্ধ্যা 7টা থেকে রাত্রে আপনি দেখেন লাস্ট আমরা যখন আমার গাড়িগুলি 12:30টার সময় ব্রেক আসছে। এসডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করি, এডিএম সাহেবের সঙ্গে কতবার আমার কথা হয়েছে। আমি বললাম দেখুন আমাদের এখানে কাজ করার কোনো উদ্দেশ্য না, আমরা কাজ করতে গেছি, বন্যা নিয়ন্ত্রণ দপ্তর বলেছে ইমিডিয়েট কাজটা করতে হবে 2 দিনের মধ্যে। এখন ওরা নিয়ে মাটি ফেলছে আর আমরা ব্লক ফেলতে গেছি, ব্লক ফেলতে দিচ্ছে না। আমাকে বারবার এসডিএম বলছে যে না আপনি অপেক্ষা করুন, আপনার মাল এখানে ফেলতে হবে, মালটা ফেরত নেবেন। আমি এসডিএমকে সম্মান দিয়ে ফেরত আনি। রাত্রে 15-12টার সময় আমাকে এখানে মোদি দেববর্মা ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম স্যার আপনি স্পটে আছেন, রাত্রে 15-12টা বাজে, ওইখান থেকে কিছু লোক এসে গাড়ির ড্রাইভারকে গালিগালাজ করছে, মারছে, বলছে গাড়ি চালিয়ে দেবে, এখন কি করা? উনি বলছে আমি এক্সিকিউটিভ করেছি। এক্সিকিউটিভ বলছে বলেন এখনকার মালগুলি ব্যাক নিতে। আপনি বলুন আজকে যে বন্যা পরিস্থিতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা সবাই মিলে হেল্প করা উচিত, সেখানে আজকে কাজ বন্ধ। সমস্ত কনস্পিরেসির মূল পান্ডা হচ্ছে এখানে বিতর্কিত একজন অ্যাডভোকেট আছে সন্দীপ দেবরায়, সে গতকালকে পরশুদিন এই জায়গাতে থেকে ওইখানে কিছু 4-5 জন লোককে উৎসাহিত করছে এগুলির জন্য। ওনার তো উচিত ছিল, আপনি একজন সরকারি উকিল, আপনি একজন নিজেকে আইনজীবী বলে করেন, সমাজসেবী বলে পরিচয় দেয়, আপনি কেন সেখানে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ, যেখানে আজকে 12টা গাঁওসভা প্লাবিত হবে যদি এখন আবার কৈলাসহরে বন্যা আসে, সেই জায়গায় আমরা সবাই হেল্প করতে যাচ্ছি। আমার কোনো উদ্দেশ্য নাই এখানে রেশারেশি করে কাজ করা। সরকারিভাবে আমাকে বলা হয়েছে আমার কাছে যে ব্লকটা আছে আমি প্রোভাইড করার জন্য করলাম। উনি না ব্লক ফেলতে হবে না, মাটি দিয়ে কাজ করতে হবে। সন্দীপ দেবের কালকে সারাদিন ছিল, পরশুদিন সারাদিন ছিল। আপনি দেখবেন আমরা দীর্ঘদিন সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ করেছি। আমরা এইখানে যেই জায়গায় বাঁধটা ভেঙেছে বাংলাদেশ আপত্তি করতে পারে যেহেতু উইদিন দ্য 150 ইয়ার্ড, সেই জায়গাতে বলা হয়েছিল ডিএম ম্যাডাম যে কেউ যাতে এখান থেকে ফটোগ্রাফি শেয়ার না করে। এই সন্দীপ দেবরায় জিরো লাইনে গিয়ে আপনি দেখবেন, আপনার কোন মিডিয়াতে আমি নিউজ দেখেছি, ওইখানে গিয়ে
স্টেটমেন্ট দিচ্ছে মিডিয়ার সামনে, নিউজে কয়েকটা নিউজে এসছে। হোয়াট ইজ দিস? এটা ন্যাশনাল একটা থ্রেট আমাদের জন্য। বাংলায় যদি এখন বলে যে না আপনারা বাঁধ করতে পারবেন না, সমস্ত গাছসভা প্লাবিত হবে আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকের যে অত্যন্ত দুঃখজনক ঘটনা, পুলিশের সামনে সেকেন্ড ওসি সমস্ত পুলিশ ছিল, ডিসিএম ছিল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল, কারা কারা কাজে বাধা দিয়েছে, কার পড়াশোনায় বাধা দিয়েছে, কেন এক্সিকিউটিভ সন্দীপ দেবরায়ের এগেনিস্টে এফআইআর হবে না, কেন যারা কাজে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? আমরা সবার বক্তব্য হচ্ছে আমরা যেহেতু কাজকর্মের সঙ্গে যুক্ত আছি, আমাদের সাধ্য অনুযায়ী আমরা বিপর্যয়ের টাইমে আমরা সেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিই। সেই হাত বাড়ানো কি আমাদের অন্যায়? আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা জনসাধারণ আছে সবার কাছে আমাদের একদম ক্লিয়ার বক্তব্য, গতকালকে সম্পূর্ণ প্রশাসন ব্যর্থ। এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হলো না, কেন কারোর নামে এখন পর্যন্ত এফআইআর রেজিস্ট্রি হলো না? এই পরিপ্রেক্ষিতে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে কোনো টাইমে কৈলাসহরে সেখানে জল ঢুকবে, এখন যদি নদীর জল আবার আগের মতো বাড়ে। রাজ্যের একটা সম্পদ, ইমার্জেন্সি কাজ করতে গেলে যার সমস্ত জিনিস থাকে তারে দিয়ে কাজ ধরানো। বিশেষ শুনছি বোল্ডারও গেছে এবং তাদের কতিপয় লোক কিছুদিন আগে যে সমাজদ্রোহী কাজ হয়েছিল, 1 মাস পলাতক ছিল কতিপয় লোক, এবং শহরের একজন লোকের ইশারায়, সরকারি উকিল একজনের ইশারায় কী হয়েছে, এবং কিছু যে বাঁধ ভাঙে তারও বিপদ হবে, পাবলিকের জনরোষ হবে। এমএলএ, এমপি, মিনিস্টার বহু লোক জনগণের হাতে গণদোলায় খায়। পরিষ্কার আমি কইতেছি, একটা কিছু হইলে পরে হয়তো বিপদ হবে। আগুন নিয়ে খেলছে, কারণ এখানে মানুষ বিপন্ন বয়ে রয়েছে। বাঁধটা ভাঙলে তো কী অবস্থা, কত ক্ষতি তো না, মানুষের প্রাণহানি হইতে পারে। এবং কোনো গভর্নমেন্টের শেল্টার জায়গাও নাই, যে ফ্লাড হলে পরে যে একটা শেল্টার প্লেস আছে নাই। একটা ছোট্ট একটা বানাইছে, এটা মন্দিরগুলি ওই লাঠিয়াপাড়া কর্নারের মধ্যে। বড় একটা তো করা উচিত, কম করেও যাতে 400-500 লোক থাকতে পারে। বন্যা হইলে স্কুলে ঢুকাই দেয় মানুষ, আর স্কুল বন্ধ থাকে, পড়াশোনা ব্যাহত হয়। কোনো এরকম ইয়ে নাই। কারণ বিষয়টা হইল কি, আমি কি বলবো, এটা অপশাসন, কোনো ডিসিশন নাই। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিএমএ তো করা হওয়া উচিত। নূতন ম্যাডাম এসছেন, ভালো মহিলা আইএস, কিন্তু এদেরও তো ডিস্টার্ব করে, এটা মিনিস্টারও করে না, করে তো কতিপয় যারা পার্সেন্টেজ খাওয়াই না পার্টি, ওই পার্সেন্টেজের জন্য যদি আমরা বানটা ভাঙে তাহলে কিন্তু কৈফত দিতে তাও শহরের মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে। আমি অনেকে ফোন করছে, এটা বান বানলে তো চতুর্দিকে হইচই লাগিয়ে যাবে, সুতরাং গণরোষে পড়তে পারে। যারা এইসব করে আগুন নিয়ে খেলে, তারা জনরোষ পড়তে পারে। বললাম না, এমএলএ, এমপি, মিনিস্টার রামধুলা খায়। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। Kaisa gahamku borok ni langma imang nongma bai simi engya kaisa soi tongkhorno sai himani bising tuise chengjaknai lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala, affiliated to Tripura University, approved by Government of Tripura Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Bachelor of Science in Nursing GNM, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Medical Radiology and Imaging Technology 2026-27 ring bishini bagai admission najagai tongo Vinayaka Institute of Health Sciences by Gerungdi orni simino thinangni sakhamnai kini khlainai rok borokni langmano chengsao। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।